সেদিন আদালতের ভরা এজলাসে হইচই আর ছুটোছুটি পড়ে যায়। কেউ জল আনতে ছোটেন, কেউ কাগজ দিয়ে প্রাক্তন আইনজীবী মৃণাল দত্তগুপ্তের মাথায় হাওয়া দেন, কেউ ডাক্তার ডাকতে ছোটেন, উনি যে অজ্ঞান হয়ে গেছেন। আজ ওনার নিজের একমাত্র মৃত মেয়ের মামলার রায় ঘোষণা হলো, আর সেই ঘোষণা শুনেই অচেতন হয়ে পড়েন। সেদিন আদালতে ছিল ওনার একমাত্র মেয়ে রূপরেখার হত্যাকাণ্ডের কাণ্ডারি ওনার একমাত্র জামাই নমিতের বিরুদ্ধে আনা খুনের রায় ঘোষণার দিন। কোনো তথ্য প্রমাণ না পাওয়ার জন্যই নমিত বেকসুর খালাস পেয়ে যায়। ডাক্তার আসার আগেই মৃণালবাবুর জ্ঞান ফিরে আসে। উনি ধীরে ধীরে চোখ মেলে তাকান। দূরে দাঁড়ানো ওনার জামাইয়ের হাসি ভরা মুখটা উনি লক্ষ্য করেন, কিন্তু এই রায় তো ওনাকে শুনতেই হতো। সঠিক প্রমাণের অভাবে নমিত ছাড়া পেয়ে গেল। নিজের একমাত্র পরীর মতো সুন্দর মেয়ের সেই বিভৎস মুখটা মনে পড়তেই উনি ডুকরে কেঁদে ওঠেন। মনে মনে বলেন, আমাকে ক্ষমা করে দিস মা, আমি অন্যায়ের সাজা দিতে পারলাম না, নিজেই সাজা পেয়ে গেলাম। খুব তাড়াতাড়ি তোর সাথে দেখা হবে মা। সেদিন আদালত থেকে সোজা বাড়ি ফিরে আসেন। শুনতে পান পাড়ায় সবাই বলাবলি করছে, আইনজীবী হয়েও নিজের মেয়ের হত্যাকারীকে শাস্তি দিতে পারলেন না। ওনার স্ত্রী ইন্দিরা আর আগের অবস্থায় নেই, তাই উনি কিছুই বুঝতে পারলেন না। খুব অসহায় হয়ে পড়লেন মৃণাল দত্তগুপ্ত। মনে পড়ে যায় বেশ কিছু বছর আগেকার কথা। ঠিক এমনভাবেই এক মা ওনাকে তিরস্কার করে অভিশাপ দিয়ে বলেছিলেন, আমি বিধবা, মেয়ে ছাড়া আমার আর কেউ ছিল না, এখন আমি নিঃস্ব, আপনার দ্বারস্থ হয়েছিলাম মেয়ের খুনির সাজা চেয়ে। সব প্রমাণ দেওয়ার পরেও আমার মেয়ের মৃত্যুর সাজা আপনি ইচ্ছা করে দিলেন না অপরাধীকে। অপরাধীকে আপনি ইচ্ছা করে আড়াল করলেন। আপনার জীবনে এমন দিন ঠিক আসবে, আমার মতো আপনিও বুক চাপড়াবেন। তখন বুঝবেন সন্তান হারানোর কি কষ্ট। মৃণালবাবু নিজের অজান্তেই না বলে কেঁদে ওঠেন, হাত জোড় করে বলেন, আমি ভুল করেছি, আজ বুঝতে পারছি আমার অন্যায়ের সাজা আমি পেয়েছি। এটা অভিশাপ। মনে পড়ে যায় রূপরেখার মৃত্যুর খবর পেয়ে ইন্দিরা দেবী কাঁদতে কাঁদতে ওনাকে বলেন, তোমার লোভ, তোমার দাম্ভিকতা আমাকে নিঃস্ব করে দিল, আমার কোল খালি করে দিল, আমি নিঃস্ব হয়ে গেলাম। তোমাকে আমি কোনো দিন ক্ষমা করব না, কোনো দিনও না। সেদিন রায় শোনার পর থেকে মৃণালবাবু যেন পাথর হয়ে গেছেন। বাড়িতে এসে রূপরেখার ছবির দিকে তাকিয়ে দেখেন রূপরেখাও যেন খুব খুশি হয়েছে নিজের বাবার সাজা পাওয়া আর হেরে যাওয়া দেখে। মনে পড়ে যায় আজ থেকে 20 বছর আগের কথা। সেদিন এক মা এসেছিলেন তার মেয়ের মৃত্যুর জন্য যারা দায়ী তাদের কঠিন শাস্তির আশায়। মৃণালবাবু জানতেন ওনার মেয়েকে মেরে ফেলা হয়েছে, কিন্তু উনি সেদিন অসৎ উপায় অবলম্বন করেন। আসলে সেই মেয়েটার আততায়ী স্বামীর যে অনেক টাকা, ও যে টাকা দিয়ে লোভীর মৃণালবাবুকে কিনে নিয়েছিল, তাই গরিব অসহায় মেয়েটা সেদিন সঠিক রায় পায়নি। সব রকম তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও সেদিন উনি আইনের মার পেঁচে সেই আততায়ীকে মুক্তি পেতে সাহায্য করেন। সেদিন সেই অসহায় মায়ের হাহাকার করা কান্না ওনার কানে গেলেও কঠিন হৃদয় সেদিন গলেনি। কেটে যায় অনেকগুলো বছর। রূপরেখা বড় হচ্ছে। মৃণালবাবু বাড়িতে সময় দিতে পারতেন না, নিজের কাজ নিয়ে ব্যস্ত। ইন্দিরা দেবী একা হাতে মেয়েকে বড় করছেন। রূপরেখা যত বড় হচ্ছে তত যেন রূপ ঝরে পড়ছে। এক যুবকের সঙ্গে রূপরেখার সম্পর্ক হয়। ওরা প্রায় সমবয়সী, একই স্কুলে পড়াশোনা করে। রূপরেখা ওর বাবার মতো উকিল ব্যারিস্টার হতে চায়নি, চেয়েছিল সাধারণ চাকরি করতে আর সমাজ সেবা করতে। ছোট থেকেই কোনো গরিব বা অসহায় মানুষ কোনো অসুবিধায় পড়লেই রূপরেখা ঢাল হয়ে পাশে দাঁড়াতো।
তাকে নানাভাবে সাহায্য করত। মৃণালবাবু মেয়ে চাকরি করবে এটা শুনে কোনো আপত্তি করেননি, কিন্তু ছিল গরিবের সেবা করাতে ওনার যত আপত্তি। এই নিয়ে বাবা মেয়ের মধ্যে প্রায় দিনই অশান্তি হতো। এই অশান্তি শেষ সীমায় পৌঁছায় যখন উনি জানতে পারেন এক মধ্যবিত্ত পরিবারের ছেলে সোমেশের সাথে ওর সম্পর্ক আছে। উনি মেয়েকে সাবধান করে বলেন, আমি এই ছেলের সাথে তোমাকে বিয়ে দিতে পারবো না। সমাজে আমার একটা সম্মান আছে, তাছাড়া আমি অনেক দিন আগে থেকেই তোমার সাথে আমার বাল্যবন্ধু রিতেশের একমাত্র ইঞ্জিনিয়ার ছেলের সম্বন্ধ করে রেখেছি। ওরা আমাদের সমকক্ষ, বিয়ে সবসময় সমকক্ষেই হওয়া উচিত। তুমি ওই ছেলেকে ভুলে যাও। রূপরেখা বাবাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু দাম্ভিক আর লোভী মৃণালবাবু নিজের কথা থেকে কিছুতেই নড়তে নারাজ। রূপরেখা জানে বাবা রেগে গেলে কতটা সাংঘাতিক হতে পারে। রূপরেখা সোমেশকে ওর বাবার সব কথা জানিয়ে বলে, চলো আমরা দুজনে পালিয়ে গিয়ে বিয়ে করে নিই। একবার বিয়ে হয়ে গেলে বাবা নিশ্চয়ই মেনে নেবে। সোমেশ বলে, কি করে সম্ভব? আমাদের এখনো পড়াশোনা শেষ হয়নি, চাকরিও পাইনি, তোমাকে কি খাওয়াবো? তাছাড়া আমার বাবার কি আর তোমার বাবার মতো টাকা আছে যে আমাদের দুজনকে খাওয়া পড়া দিতে পারবেন? তোমাকে আরও 2-3 বছর অপেক্ষা করতে হবে। তাছাড়া আমার এখনো 2 দিদির বিয়ে হয়নি। তুমি বরং তোমার বাবার কথা মেনে নাও। এরপর থেকে সোমেশ রূপরেখার সাথে মেলামেশা বন্ধ করে দেয়। প্রথম প্রথম রূপরেখা খুব কষ্ট পায়, কিন্তু পরে সোমেশের উপর প্রচণ্ড রাগ এসে যায়। ইচ্ছা না থাকলেও সোমেশকে ভুলতে চেষ্টা করে। চাকরি পাওয়ার আগেই রূপরেখার বিয়ে হয়ে যায় নমিতের সাথে। বিয়ের পর মাস 2 খুব ভালোই কাটছিল। এরপর থেকে নমিতের মধ্যে কেমন যেন বদল আসে। নমিত সপ্তাহের 2-3 দিন বাড়িতে ফিরত না। রূপরেখা জানতে চাইলে মেজাজ দেখাতো। মাস 6 পর থেকে নমিত মাসে একবার বাড়ি ফিরত, কিন্তু রূপরেখার সাথে কথা বলতো না। রূপরেখা কিছু জানতে চাইলে চিৎকার করে কথা বলতো, গায়ে হাত তুলতেও দ্বিধা করতো না। রূপরেখা রাগে ঘেন্নায় বাবাকে কিচ্ছু জানায়নি। ওর বাবার জন্যই তো নমিতকে বিয়ে করতে হয়েছে। মাকে প্রথমে জানায়নি, কারণ জানলে মা কষ্ট পাবে আর কাঁদবে। বাবাকে জানিয়ে কোনো লাভ নেই, বলবে মানিয়ে নিয়ে থাকো। তবু একদিন রূপরেখা ওর মায়ের কাছে নমিতের ব্যবহারের কিছু কিছু কথা বলেছিল। নমিত কেন এমন করে জানতে চাইলে ওকে গালিগালাজ করত। রূপরেখা একদিন নমিতের মোবাইলে একটা ফোন আসতে দেখে। নমিত তখন বাথরুমে ছিল। রূপরেখা ফোনটা ধরতেই ফোনের ওপার থেকে একজন মহিলার কান্নার শব্দ পায়। মহিলা বলে, আমি সত্যি সত্যি তোমার সন্তানের মা হতে চলেছি। আমাকে তুমি এবার স্ত্রীর স্বীকৃতি দাও, তা না হলে আমার মরা ছাড়া কোনো উপায় নেই। রূপরেখার হাত পা কাঁপতে থাকে, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। এই নিয়ে নমিত আর রূপরেখার মধ্যে সেদিন তুমুল গণ্ডগোল হয়। ও বাড়ির কেউই ওর পাশে ছিল না, বরং ওর শাশুড়ি মা বলেন, ছেলেরা একটু আধটু এমন করেই থাকে, তুমি বরং মানিয়ে নাও। রাতে মাকে ফোন করে সব জানায়। উনি বলেন, চলে আয় এখানে, আমি বাবাকে সব বুঝিয়ে বলবো। কিন্তু সেদিন রূপরেখা ঠিক করে বাপের বাড়ি যাওয়ার আগে নমিতের নামে থানায় ডায়েরি করবে। কিন্তু সেই সুযোগ রূপরেখা পায়নি। সেদিন রাতেই নমিত মত্ত হয়ে বাড়ি ফিরে রূপরেখার উপর অত্যাচার আরম্ভ করে। খাবারের সাথে ঘুমের ওষুধ খাইয়ে ওকে আচ্ছন্ন করে গলায় দড়ি বেঁধে টাঙিয়ে দেয়। সব পরিকল্পনা করে এই কাজ করে। এটা অবশ্য মৃণালবাবুর সন্দেহ। সেদিন রাতে নমিতের মা রূপরেখার বাপের বাড়ি ফোন করে বলেন, আপনারা এক্ষুনি সিটি নার্সিংহোমে চলে যান, আপনার মেয়ে আত্মহত্যা করেছে। সেদিন যেন মাথায় আকাশ ভেঙে পড়ে মৃণালবাবুর। ইন্দিরা দেবী সেই কথা শুনেই জ্ঞান হারিয়ে পড়ে যান। জ্ঞান ফেরার পর ও সংলগ্ন কথাবার্তা বলতে থাকেন।
মৃণালবাবু পরের দিন মেয়ের সেই বীভৎস মুখটা দেখে হাহাকার করে ওঠেন। সেদিন শ্মশানে সোমেশকে দেখতে পান। সোমেশ শ্মশানের এক কোণে দাঁড়িয়ে এক দৃষ্টিতে রূপরেখার সাদা কাপড়ে ঢাকা দেহটার দিকে তাকিয়ে আছে, চোখ মুখ ফোলা। মৃণালবাবুর মনে পড়ে যায় সেদিনের কথা, যেদিন উনি জানতে পারেন সোমেশের সাথে রূপরেখার সম্পর্ক রয়েছে। উনি ওকে ভয় দেখিয়ে বলেছিলেন, তুমি যদি আমার মেয়ের থেকে দূরে সরে না যাও তবে তোমার বাবার লাশ দেখবার জন্য তৈরি থেকো। শ্মশানে মৃণালবাবু মনে মনে বলেন, ভুল করেছি, ওর সাথে বিয়ে দিলে হয়তো মেয়েটার এমন দুর্দশা হতো না। নিজের অজান্তেই নিজের মাথার চুল ছিঁড়তে থাকেন। এরপর কোর্ট কেস চলতে থাকে। শোকে দুঃখে মৃণালবাবু কোর্টে যাওয়া বন্ধ করে দেন এবং পরে কর্মজীবন থেকে অবসর নেন। মাঝে মাঝে কেসের ডেট পড়লে কোর্টে যান। কোনো তথ্য উনি সঠিকভাবে দিতে পারতেন না, কারণ ওনার কাছে তো সবই অজানা ছিল। ইন্দিরা দেবী মেয়ের শোকে প্রায় পাগল হয়ে গেছেন। তাকে সামলাতেই মৃণালবাবু অস্থির হয়ে পড়েন। আজ মৃণালবাবু একদম নিঃস্ব হয়ে গেছেন। ইন্দিরা দেবী এখন মানসিক হাসপাতালে। পুরো বাড়িটা খাঁ খাঁ করছে। বাড়িটা উনি যখের ধনের মতো আগলে রেখেছেন। বাড়ি থেকে এক পা বের হন না, কেউ এলেও দেখা করেন না। খাওয়া দাওয়া বন্ধ, ঘুমিয়ে শান্তি পান না। চোখ বন্ধ করলেই মেয়ের মুখটা ভেসে ওঠে। অর্থের লোভ মানুষকে কোথায় যে নিয়ে যায় তা বলার নয়, কিন্তু তাতে কিছু লাভ হয় না। সাময়িক ভালো থাকলেও পরে ঠিকই তার শাস্তি পায়। মৃণালবাবুর সাজা তারই জ্বলন্ত উদাহরণ।